যে আসলে দেশকে চালাচ্ছে তারেক রহমান না সালাউদ্দিন সাহেব? তো এই প্রশ্নগুলো তো আমরা আগে শুনিনি কখনো। অনেক সরকারই তো ছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রীও কথাগুলো আগে ছিল। খুবই বিব্রতকর প্রশ্ন। কারণ আমরা যেগুলো দেখছি, সংসদে দেখছি, বিভিন্ন কার্যক্রমে দেখছি, এটা আমি নিজেও আসলে জানি না যে উনি কেন ওনার পক্ষে ওই ভদ্রলোক কথা বলবে। তার যোগ্যতাটা কি? উনি কি ভারতে থাকা অবস্থাতে ব্যারিস্টারি পাস করেছেন, স্পেশাল কেয়ারে করেছেন কিনা? উনি একজন ভ্যারাট ল কিনা? উনি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ কিনা? সংবিধান বিশেষজ্ঞ কিনা? সর্ববিষয় বিশেষজ্ঞ কিনা? এটা জানা দরকার। আর ওনার সাথে যে এস হুম, আলমের কথা আপনি অনুষ্ঠান শুরুতে একটু বললেন, এস আলমের হুম, যে হুম, হুম, রিলেশনটা ওনার সাথে আছে এবং ওনার ছেলে এস আলমের অফিসে বসে দেখাশোনা করতো, এটা আমরা শুনেছি, আমরা প্রমাণ পেয়েছি। তারপর এখন আবার বিসিবির পরিচালক বানানো হয়েছে। এই জিনিসগুলা কিন্তু আমরা কিন্তু টু মাচ, এটা মনে হয় আমার মনে হয় উই আর ট্রাইং টু বি টু টু অফ আওয়ামী লীগ। না আমরা কেন আজকে আওয়ামী লীগ যেটা হওয়ার চেষ্টা করবো? কেন? আজকে যেটা বলা হয়েছে যে মানে ওই যে ব্যাংক নিয়ে কি একটা অধ্যাদেশ বা কিছু একটা পাস হয়েছে মনে হয়। যেটা নাহিদ ইসলাম যেটা বলল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে 35,000 কোটি টাকা সহ কারা 4টি ব্যাংকে ফেরত দিচ্ছে এস আলমকে। আমি ঠিক এটার বিস্তারিত জানি না। বাট আপনি কি শুনেছেন কিনা যে এটা আমি কোন এটা দেখেছি প্রেক্ষাপটে এক জায়গাতে, করতেছে? এই টাকাটা সালামের টাকাগুলো ফেরত দেওয়া টাওয়া। তো এটা যদি হয়ে থাকে আপা, হুম, দুঃখজনক। বিএনপি যদি হুম, এই জিনিসগুলা করে, যে কোনো কারণে হোক, যার চাপেই হোক, হুম, আন্তর্জাতিক মহলের চাপ হোক, আমেরিকা চাপ হোক, বিএনপি এটা করা উচিত হবে না। এটা হুম, জনগণের সাথে ডাইরেক্ট বিশ্বাসঘাতকতা। কারণ এস আলম লোকটা কিন্তু একটা লোক না, এটা কিন্তু একটা অশুভ প্রতিষ্ঠান হয়ে গেছে। ভদ্রলোক কিন্তু আমাদের হুম, একই হুম, পাড়ায় থাকে। আমি তো ছোটবেলা থেকে তাকে চিনি, তার পুরো ফ্যামিলি চিনি। হুম, আমাদের ৪টা ৫টা বাসা পরে তার বাসা ছিল। তো হুম, খুবই হুম, ঘনিষ্ঠভাবে চিনি। কিন্তু তারা যে হঠাৎ করে বাংলাদেশের এত বড় একটা মহিরুহ হয়ে যাবে এবং শেখ হাসিনার প্রধান ফাইন্যান্সার এবং ৭টা ৮টা ব্যাংক তারা তাদের দখলে ছিল। এই ব্যাংকগুলো এখন মরণাপন্ন অবস্থা, সিক ব্যাংক। তারপরেও আপনি এস আলমের কোনো বিচার করবেন না এবং এস আলমের এই কার্যগুলোর কোনো কিছু করবেন না। যদি না করেন, তাহলে মানুষের এই পরিবর্তনটা কেন হলো? মানুষের পরিবর্তন, মানুষের চেয়েছে যে অন্যায় অবিচার না হোক। খালেদা জিয়ার উপর যে হুম, হুম, অবিচার, এটা আবার না হোক। তারেক রহমানের উপর কোনোদিন অবিচার না হোক। এমনকি আওয়ামী লীগ করেছে, তারাও যদি বিনা বিচারে, বিনা কারণে তাদেরও বিচারে যেন সত্যি যেন বিচারটা করে তাদের যেন ইয়ে হয়। এবং তারা তো অনুতপ্ত না। তারা যদি অনুতপ্ত হতো, শেখ হাসিনা যদি অনুতপ্ত হয়ে ক্ষমা-টমা চেয়ে যদি রাজনীতি থেকে ইয়ে করতো, তাহলে কিন্তু একটা সুযোগ ছিল যে না, ওরা তো হুম, ক্ষমা চেয়েছে বা ওরা তো করছে না। ওরা বরঞ্চ হুম, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, বাংলাদেশে ইউনিসেফ সরকারের আমলে দেখেছেন আপনি, ইউনিসেফ সরকারের আমলে ১০০ কতটা জানি ১৩০টার মতো আন্দোলন হয়েছে। হুম, হুম। তা এখন এখন হচ্ছে না কেন এই সেটা আন্দোলন নিয়েও কি এমনি প্রশ্ন এমনি হয়েছে? হচ্ছে। এখন তো আন্দোলন হয় না। হুম, হুম, হুম। এখন কেন হচ্ছে না? আমারও প্রশ্ন। এখন তো আমি তো চাচ্ছি না দেশে বিশৃঙ্খলা হোক। আমি চাই দেশে শান্তি বিশৃঙ্খলা থাকুক। হোক। কিন্তু কিন্তু তখন তো কথায়, কবরস্থানে তো কথায় শান্তি রাস্তায় থাকে। নামতো। আপনি জানেন এক তখন ওই তো যে কথায়, শেখ কথায় হাসিনা আমলে বলতো আন্দোলনগুলো না, হতো। দেশ খুব এভরিডে যমুনার সামনে দেশকে একটা হুম, ইয়ে করার, ডিস্টেবিলাইজ করার। দেখেন ইউনূস সরকারটা, আমরা যদি আজকে ইউনূস সরকারকে হাসিনার ভাষায়, আওয়ামী লীগের ভাষায় গালাগালি করি, গালাগালিগুলো কিন্তু উপর দিকে থুতু দিলে যেন মানুষের গায়ে পড়ে, ওগুলো কিন্তু আমাদের গায়েই পড়বে। হুম, কারণ হুম, ইউনূস সরকারটা এসেছিল তাদের প্রাইম, তারা হচ্ছে যে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তারা চলে যাবে। এটা তো তারা করেছে। তাদের অনেক ভুল আছে। হুম, তাদের অনেক ব্যত্যয় আছে। তাদের অনভিজ্ঞ অ্যাম উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল বিভিন্ন। তারা অনেক ভুলভ্রান্তি করেছে। কিছু ব্যর্থ হয়েছে, কিছু দুর্নীতির অভিযোগ আছে। সবকিছু আছে। কিন্তু এক দফায়, এক কথায় আপনি বলতে পারবেন না ইউনূস সরকার আজকে টেলিভিশনের পর্দায় গেলে, ইন্টারনেটে গেলে প্রফেসর ইউনূসকে যা তা ভাবে ভাষায় গালাগালি করা হচ্ছে। যারা করছে তারা হচ্ছে সব বাকশালী সমর্থক লোকজন। এই আনিস আলমগীর থেকে শুরু করে মঞ্জুরুল পান্না, কথা কামাল, তারা যে অকথ্য ভাষায় প্রফেসর ইউনূসকে কথা বলছে, আর আমাদের বিএনপির লোকজন আমরা যারা আছি, তারা এগুলো শুনে হুম, খুব মজা পাচ্ছি। খুব হাসি লাগছে, আমাদের কাছে খুশি লাগছে। কিন্তু আমরা হুম, এটা বুঝছি না, ইউনূস সরকারকে গালি দিলে, ইউনূস সরকারকে ডিগ্লোরিফাই করলে, ছোট করলে, অসম্মান করলে আমাদের উপরে সেটা আসে। কারণ ইউনূস সরকারের নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু ক্ষমতায় এসেছি। ইউনূস সরকার হুম, তাহলে তো হুম, ইউনূস সরকার সবই যদি খারাপ হয়, তো নির্বাচনটাও তো তার খারাপ। তাহলে আমরা কিভাবে হুম, সরকার হুম। গঠন করলাম? আমাদের মানে সবই জনভিত্তিক খারাপ, নির্বাচনটা ভালো। নির্বাচনটা তারপরে ভালো। হচ্ছে হ্যাঁ, সবই ২১৩টা ভালো। সিট, এই যে ২১৩ সিট আমরা পেলাম, আমি তো বাংলাদেশে নির্বাচনে ভোট দিয়েছি, গিয়েছি, বিভিন্ন হুম, জায়গায় হুম, ঘুরেছি। বাংলাদেশের ইতিহাসে আমার দেখা মতো আমি যেই নির্বাচনগুলো দেখেছি আমার চোখে, কয়েকটা বেশি দেখতে পারিনি।
এরকম একটা সুন্দর নির্বাচন, এরকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর যে ভূমিকা, এরকম নির্বাচন বাংলাদেশে অদূর ভবিষ্যতে আবার কোনোদিন হবে কিনা, হবে এটা আমি আশা করি, কিন্তু আমি মানে খুব দুরূহ। এই নির্বাচনটার পরে যদি কোনো কথা হয় সূক্ষ্ম কারচুপি, এই কারচুপি, ইঞ্জিনিয়ারিং, দুঃখজনক। কিন্তু ক্ষমতায় তো বিএনপি এসছে, বিরোধী দলে জামাত গেছে, জামাত এনসিপি। তার মানে সবই তো আমাদের লোক। আমাদের সমস্যা কোথায়? আমাদের সবসময় আওয়ামী লীগের জন্য মন খারাপ লাগে কেন? আওয়ামী লীগের মানবাধিকারের জন্য দুঃখ লাগে কেন? এইগুলো কিন্তু আমাদের মাইন্ডসেট। আমরা আজকে আওয়ামী লীগকে ভালো বলছি, জামাতকে খারাপ বলছি। জামাত আবার আওয়ামী লীগকে বলছে আওয়ামী লীগের নীতি ভালো, বিএনপি নীতি ভালো না। এই দুটো জিনিসই আমাদের জন্য ভুল। আমাদের ভুল থেকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে ঐক্যবদ্ধভাবে, এককভাবে চালাতে হবে। আওয়ামী লীগের স্টাইলে বিএনপি দেশ চালাতে পারবে না। আমি কয়েকবার একটা কথা বলেছি। এখন বিএনপি আওয়ামী লীগের ভূমিকা পালন করছে বাংলাদেশে। আওয়ামী লীগ যা করত, যেটা করেছে, এই একেবারে ছোট থেকে বিষয়। আপনি সরকারে যখন থাকবেন আপনার সমালোচনা বেশি হবে। আপনার ফেসবুকে আপনার নামে পোস্ট দিলে আপনাকে অ্যারেস্ট করতে হবে কেন? কেন আপনাকে অ্যারেস্ট করতে হবে? ফেসবুকের পোস্ট সহ্য করার ক্ষমতা কি আমাদের নাই? আমাদেরকে কি ফেসবুকে সারাদিন আমাদেরকে বেগম জিয়াকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতো না? যারা গালাগালি করতো তাদেরকে তো আমরা উপদেষ্টা বানিয়েছি। তাদেরকে তো আমরা বঙ্গ গণভবনে দাওয়াত দিয়ে খাওয়াইছি। তাদেরকে ঈদের সময় আমি টেলিফোন করেছি, প্রধানমন্ত্রী কেমন আছেন? আপনাকে অনেক ইয়ে করি, আপনার অনেক কথা ভালো লাগে। কেন ভালো লাগে? তারা তো বাকশালী লোক। তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করেছে, শেখ হাসিনাকে স্তুতি করেছে, শেখ হাসিনার বাবাকে এই যে আজকে মাথায় উঠিয়ে ভগবান বানিয়ে ফেলেছে শেখ মুজিবকে। তারা তো এর জন্য দায়ী। তাদেরকে না আপনার আমি লাগবে। বুঝি না মানে কাকে ফোন করবে, কার সাথে কথা বলবে, মানে এগুলো আসলে কোথা থেকে আসে? মানে এই সিলেকশন গুলো কোথা থেকে আসে? এই যে সাইদ আব্দুল্লাহ, তারপরে আপনার ডাক্তার জাহিদ, তারপরে আরো কয়জনকে উনি ফোন করে পার্সোনালি জিজ্ঞেস করেন। তো ওদের 5ই আগস্টের আগে আমরা ওদের কি অবদান দেখছি? আপনি, আমি, আমরা আরো অনেকেই যারা রাতে দিনে আমরা পড়েছিলাম বিএনপির জন্য। ভাই আমরা তো জীবনে মানে একটা বিএনপির ফোন তো জন্য দূরের ঠিক কথা, বললে ভুল হবে, একটা ইমেলও বিএনপির পেলাম পক্ষে না। গেছে, না, আমরা তো বিএনপির একটা পক্ষে ইমেলও পেলাম গিয়েছে, না। হ্যাঁ, ইমেলও আমরা পেলাম না। আমরা তো একটা ফোন, একটা টেক্সট মেসেজ পেলে তো ধন্য মনে করতাম যে না, আমাদেরকে তো চেয়ারপারসন এটলিস্ট ধন্যবাদ দিয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো তার ব্লেসিং পেয়েছি। আমাদেরকে এটা কাম্য না? কেন আমাদেরকে দিবেন না? কেন ওদেরকে দিবেন? কি আছে ওদের পিছনে? ভারতের মুখিতা, ভারতের রয়ের রেফারেন্স? তাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস যেমন বারবার ফিরে ফিরে আসে, বাংলাদেশেও বারবার ফিরে ফিরে আসবে। এবং এই গুম খুন